তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে, যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে, যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন, নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন? প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি। নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়সসীমা টাড়ানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে। এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইল না হইল সেটা কিন্তু বিষয় হয় না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে কেন, যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে নামই আপনি ডাকুন, নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন, এটা সকলেই বলছে। এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তার অধিকার কেউ বলেছেন যে আসলে তারা চান। আপনাদের ওখানে কতজন, 96 না 97 একটা একটা সার্ভেতে এসছে না? সম্ভবত ওই ওই রকম পরিমাণই হবে আমাদের অংশীজনদের আলোচনা, যারা বলেছেন যে আহ, মানে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তী সরকার চাই। তো এখন সরকারের কাঠামোটা আপনি যে জায়গাটায় যাচ্ছেন সেটা হচ্ছে ওই রকম যদি হয় যে এক্সিকিউটিভ সেটাকে কন্ট্রোল করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে, তাহলে আসলে ম্যানিপুলেট করার জায়গাটা বন্ধ করে দিই। কিন্তু স্যার, এইটাও একটু প্রশ্ন করার জায়গা। যেমন আসলে তো বিচারকদের বয়স কত হবে, উচ্চ আদালতের বিচারকদের বয়স, সেটা আইনের ব্যাপার। এখন আইন হিসাবে আমাদের পার্লামেন্ট হচ্ছে এই আইন বানাবে, পার্লামেন্টের যে প্রধান থাকবে তিনি সেই আইনটা এক্সিকিউট করবেন। ওইটা তো স্যার বিচার বিভাগ তো এটা কায়রা নিতে পারবে না। বিচার বিভাগ তো কাগজে কলমে 2007 সাল থেকে তো স্যার স্বাধীন, না, এমনই না, স্বাধীন। কাগজে কলমে স্বাধীন না, আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন, বিচার বিভাগ স্বাধীন নয়। কারণ হচ্ছে যে কথিত অধস্তন আদালত, এগুলিকে অধস্তন আদালত জি। বলে, সেগুলো নিয়োগ তো রাষ্ট্রপতির হাতে। আর আপনি যে বললেন না যে স্যার, যদি উচ্চ রাষ্ট্রপতির হাতে আদালত, হইলেও উনি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া একটাও নিয়োগ দিতে পারেন না স্যার। না, 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 অধস্তন আদালতের ক্ষেত্রে সেটা অধস্তন নয়। আদালতের ক্ষেত্রেও স্যার প্রধান বিচারপতির না, অনুমোদন কিন্তু লাগে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে এই ক্ষমতাটা রাখবেন জি স্যার। ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে। ফলে আপনি নির্বাহী বিভাগ থেকে ডিকাপল করা কেবলমাত্র কাগজে লিখলে হবে না। যেমন ধরুন, যদি একটা সেপারেট সেক্রেটারিয়েট থাকে, রাইট। হ্যাঁ, পৃথক ফিশারির জন্য সচিবালয়। যদি সেপারেট পৃথক পৃথক সেক্রেটারিয়েট পৃথক থাকে, সচিবালয় তার যদি না জন্য থাকে। যেই অর্থ বরাদ্দ সেটা যদি কনসলিডেটেড ফান্ড থেকে আসে তাহলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে না আপনার। ওকে। ফলে বাস্তব সমাধানগুলো আমরা খুঁজি, আমরা অভিযুক্ত করতে পারি, কিন্তু তাতে খুব খুব বেশি দূর যাওয়া যাবে না। দুই ওকে। হাজার ছয় সালের সংকটটার থেকে আপনি শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন। মানে আমরা শিখলাম কি, শিখলাম যে আসলে এই সেপারেশনটা খুব নেসেসারি এক্সিকিউটিভের সাথে। আরেকটা জিনিস শিখলাম কি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করেন, তত্ত্বাবধায়ক সরকার যদি বলতে চান বলুন, তাহলে কি হবে, তাকে এমনভাবে আপনার ব্যবস্থা করতে হবে সাংবিধানিকভাবে যাতে করে কোনো অবস্থাতেই তার উপর তাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা না থাকে। এইগুলি করা যায়, এগুলি করার জন্য যেটা দরকার, এই যে আপনি বললেন না যে পলিটিক্যাল উইলের প্রশ্ন এবং স্পেসিফিক্যালি রেকমেন্ডেশনগুলো, স্যার, আমরা সেই জায়গাটাতে স্যার কাজ আমার করছি। ফ্রাস্ট্রেশনটা আমি আপনাকে একটু বলি আপনারে। স্যার, বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু স্যার, আপনি বিশ্বের 19-20টা সংবিধান আপনি পর্যালোচনা করেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু একশো অসীম কুড়িটা ক্ষমতা। 120টা। কত, কয়টা স্যার? 120টা ও, সংবিধান 120টা। আমাদের। আচ্ছা স্যার, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা। মানে এমন কি এই ক্ষমতা বিচারপতি এস কে সিনারও ছিল। কিন্তু বিচারপতি এস কে সিনার কথা যদি সত্য হয়, তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন, এই করছেন সেই করছেন, তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আইসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগাই দিতে পারছে। তো স্যার এইটা আপনি স্যার কাগজ কলম মানে সংবিধান ঠিক করে স্যার আপনি এটা কেমনে কি করবেন স্যার? মানে এখনো কিন্তু আপনি একটা জেলায় স্যার, আমি যাই না বলতেছি স্যার, একটা জেলার একটা সহকারী জজ আপনি চেঞ্জ করতে পারবেন না, অন্য কোথাও প্রদান করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না স্যার ওরে। প্রধান বিচারপতির যদি আপনি অনুমোদন না নেন, কিচ্ছু করতে পারবেন না স্যার আপনি ওরে। তো অসীম ক্ষমতা। কিন্তু এরা সারাক্ষণ মানে আমরা এই 15 বছর দেখছি শেখ হাসিনা যা বলছে, মানে শেখ হাসিনা আইপিএল ডিভিশনে গিয়ে হারছে এরকম দেখি নাই, সবগুলিতেই না, উনি উনি আপনি যেটা মানে দুটো বিষয় এখানে। এক নম্বর হচ্ছে খুব আলাদা করে হুট করে মানে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে, অন্য সমস্ত কিছু অন্য সব প্রতিষ্ঠানগুলো এক এক ব্যক্তির হাতে থাকবে আর বিচার বিভাগ স্বাধীনভাবে আচরণ করবে, এরকম মনে করার তো কোনো কারণ নেই। ওকে। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে
পাওয়ারের যে কনসেন্ট্রেশন সেটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, অন্য প্রতিষ্ঠানগুলো রক্ষা যদি আপনি করতে পারেন, সেগুলি যদি স্বাধীনতা নিশ্চিত করা যায়, সেটা পাবলিক সার্ভিস কমিশনই বলুন, ইলেকশন কমিশনই বলুন, তাহলে যেটা হবে যে তখন একমাত্র এই বিচার বিভাগের স্বাধীনতা একই সাইমালটেনিয়াসলি যদি আপনি করেন, তাহলে এটা রক্ষা করা যাবে। না হয় যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি এটা করেছেন, কিন্তু কাজ হবে না। যে কারণে আমি বলছি যে আপনি ক্ষমতার এই যে মানে সবাই বলছে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করবেন? হরাইজন্টাল করতে পারেন, ভার্টিক্যাল করতে পারেন, সব মিলেই করতে হবে, তাই না? কেবলমাত্র রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দিলাম তাহলেও হবে না, আবার সেটা না দিয়েও হবে না। এর বিভিন্ন রকম প্রক্রিয়া আপনাকে তৈরি করতে হবে। সেই প্রক্রিয়াগুলি যদি তৈরি করা যায় তাহলে এটা সম্ভব যে আপনি করবেন। কিন্তু শেষ কথা যেটা, সেটা হচ্ছে মানে যে সংবিধানের মধ্যে এই পদ্ধতিগুলো আপনি রাখতে পারেন, প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করতে পারেন, কিন্তু গণতন্ত্র আসলে আপনি একবার প্রতিষ্ঠান তৈরি করলেন, তারপরে আমি চলে গেলাম কোথাও বেড়াতে, যে এটা ওইভাবেই থাকবে তা না। গণতন্ত্র প্রতিদিন রক্ষার বিষয়, প্রতিষ্ঠানগুলোকে সেফগার্ড করা দরকার। সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র টিকবে না। স্যার, সংবিধান সংস্কার কমিশন সহ সব কমিশনই অন্তর্বর্তী সরকারের কাছে, বা আপনি এটাকে স্যার যেরকম সরকারি বলেন, সুপারিশ জমা দেবে। অন্তর্বর্তী সরকার এগুলি বাস্তবায়ন কিভাবে করবে স্যার? মানে অনেকেই প্রশ্ন করতেছেন যে নির্বাচিত সংসদ ছাড়া এটা করতে হলে কি এটা না, এটা রাষ্ট্রপতির একটা। বিভিন্ন পথ আছে। এই সরকারকে বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু বলেনি, আমি জানি না। অধ্যাপক ইউনূস এই পর্যন্ত বলেছেন বলে আমি শুনি নাই যে তারা বলেছেন যে তিনি বাস্তবায়ন করবেন। ঘটনাটা হচ্ছে যে ধরুন সংবিধানের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, সংবিধানে আমরা তো সুপারিশ দেবো, আমরা তো ড্রাফট করছি না, আমরা তো সংবিধান তৈরি করছি না, তাই না? তাহলে কি হচ্ছে, এই পরামর্শগুলো নিয়ে, এই সুপারিশগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, সকল রাজনৈতিক দলের সাথে। এখন রাজনৈতিক দলগুলি যদি বলে আচ্ছা এইটা মানবো, এটা মানবো না, সেটা মানবো, সেটা মানবো না, এটা কেন দিলেন না, ফাইন। সেগুলির ভিত্তিতে কি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এটা হতে পারে যে আচ্ছা যেগুলি আমরা একমত হয়েছি, আসুন সেগুলি যে নিশ্চিতভাবে ভবিষ্যতে সবাই আমরা পালন করব, আমরা একটা চুক্তি করি। কিংবা ধরুন এটা হতে পারে যে আসুন এটা নিয়ে একটা গণভোট করে সকলকে জিজ্ঞাসা করি যে আপনারা তো একমত হলেন, মানুষ আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে, সেটা একটা পদ্ধতি হতে পারে। আবার ধরেন যদি রাজনৈতিক দলগুলো এগ্রি করে, তাহলে এমনও হতে পারে যে আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করলেন, সেখানেও হতে পারে। ওকে। অথবা ধরুন কনভেনশন করতে পারেন। আচ্ছা। পথ পদ্ধতি অনেক আছে, বিভিন্ন দেশে এগুলো হয়েছে। মানে আ- আমাদের তো রিইনভেন্টিং দ্য হুইল, আমাদের রিইনভেন্ট করার কিছু নাই। রাইট। আবার আছেও কারণ কি জানেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায় তো এটাকে করতে হবে, আমি চাক্কা তো নতুন করেই কোথাও থেকে বানাতে ধার হবে। করে নিয়ে আসতে পারবো না, রাজনৈতিক তাই না? সংস্কারের বিবেচনা করলে চাক্কা নতুন করে বানাতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে স্যার একটা আলাদা করে আপনার সঙ্গে আরেকদিন কথা বলতে হবে, যে রাজনৈতিক দলগুলোর তবে কি অভ্যন্তরে। জানেন, তবে খালিদ একটা কথা বলে শেষ জি। করি, আমি বুঝতে পারছি সময় ফুরিয়ে গেছে আপনার, কিন্তু মানে যদি আপনারা যতটা হতাশার ভঙ্গিতে রাজনীতিবিদদের সমালোচনা করেন, আমি ততটা করি না। জি স্যার। আমি ততটা করি না কারণ কি জানেন, আপনি যাই কিছু বলেন, যত ইচ্ছা বলুন, শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ চালাবেন, এটা রাইট। কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার যে রাজনীতিবিদরা আছে তারাই আপনার রাজনীতিবিদ। স্যার, হুম। স্যার আমার আপনি রাজনীতিবিদ, দেখে আছেন তো স্যার ম্যাট আমি গেটস বলে আপনার একটা সাথে, আমি আপনার সাথে এখানে শতভাগ একমত। আমিও রাজনীতিবিদরা দেশ চালাক সেটা চাই, এবং দেশ চালাতে চালাতে হঠাৎ করে কিছু মানুষ রাজনীতিবিদ না হয়ে উঠুক এটাও চাই। মানে মানে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদ হইয়া দেশ না, চালাইতে আসাটা একটা এই ভালো, জায়গায় আপনি দেশ চালাতে পরোক্ষভাবে কি চালাতে শুরু রাজনীতিবিদ করলেন হইলে আমি এটা জানি না। প্রবলেম স্যার, পদাধিকার বলে না, রাজনীতিবিদ। না, না, খালিদ, আমি একটু পরোক্ষভাবে কি ইঙ্গিত করলেন আমি জানি না, কিন্তু যেটা আমি বলতে পারি সেটা কি জানেন, হঠাৎ করে মানে একেবারে রাজনীতি ছাড়া কেউ সরকারে চলে এসছে এমন তো দেখি না। কিছু একটা রাজনীতি তো আছে, কোনো একটা রাজনীতির কারণেই তো এই সরকারটা তৈরি হয়েছে, তাই না? মানে অকস্মাৎ তারা কোথাও থেকে প্লেনে করে এসে নেমে তো সরকার হয় নাই, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। তার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট, প্রত্যেকেই রাজপথে ছিলেন আমি তা বলছি না, কিন্তু যে ডাইনামিক্সটা তৈরি করেছে সেটা তো একটা পলিটিক্স। অবশ্যই। তাইলে পলিটিক্স করেই আসলে সরকারে গেছে কেউ না কেউ। আচ্ছা স্যার, ওইটা তো সংজ্ঞার মধ্যে বড়, সংজ্ঞার মধ্যে এটা হইতেই পারে। স্যার
আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24ও দেখাইতেছে আর কি, কিন্তু চ্যানেল 24 টপ অফ আওয়ারের নিউজের জন্য চলে যাবে, এই জন্য আমি আগে একটু বলে রাখি। কিন্তু আমরা আরেকটু স্যার, আপনি যদি অনুমতি দেন, আমরা আরেকটু বেশি সময় আপনার সঙ্গে থাকতে চাই স্যার আর কি। ঠিক আছে, কিছুক্ষণ কথা বলতে হবে। আচ্ছা স্যার, এই যে কথাটা একটু বলতে চাইছিলাম স্যার, এটা একটু ব্যক্তিগত, কিন্তু আপনি যেহেতু এখন স্যার পাবলিক একটা অফিস হোল্ড করতেছেন বা একটা কমিশনের, সেজন্য কি স্যার বলুন? সেইটা হইলো যে